সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী পর্বে অর্থাৎ পর্ব 2-এ আমি তোমাদের সাথে সেট ফাংশনের সেটের অন্তর পর্যন্ত আলোচনা করেছি। যারা এখন পর্যন্ত পর্ব 1 এবং পর্ব 2 দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পর্ব 1 এবং পর্ব 2 দেখে আসতে পারো, আর না হলে হয়তোবা কিছুই বুঝবে না। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার প্রথম টপিকই হচ্ছে সার্বিক সেট। আগে আমরা একটু স্বাভাবিক উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা যখন যে কোনো প্রকার অঙ্ক সমাধান করতে পারি সেটের, তখন আমরা অনেকগুলো সেট নিয়ে আলোচনা করতেই পারি, অর্থাৎ যে কোনো একটা ম্যাথ বা যে কোনো একটা ঘটনার মাঝে অনেকগুলো সেট থাকতেই পারে। এখন যদি কোনো কারণে এমন হয় যে ওই অনেকগুলো সেট যে কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট, তাহলে ওই যে সবচাইতে বড় সেট সেই সেটটাকে আমরা কি বলবো? সার্বিক সেট। যেমন চলো একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। এখানে খেয়াল করো, একটি উদাহরণ দেওয়া আছে a = xy এবং b = xyz। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আলোচনার মাঝে এখানে দুইটা সেট আছে, একটা হচ্ছে a সেট আর একটা হচ্ছে b সেট। a সেটের উপাদান হচ্ছে xy আর b সেটের উপাদান হচ্ছে xyz। তাহলে আমরা বলতেই পারি যে এই a সেটটি হলো b সেটের একটা উপসেট। তাইলে এতটুকু আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে এখানে b সেটটা হলো সার্বিক সেট, কারণ এখানে আলোচনায় মাত্র দুইটা সেট আছে এবং দুইটা সেটের মধ্যে বি সেটটা হলো সবচাইতে বড়, অর্থাৎ আলোচনায় যতগুলো সেট আছে বি সেট নিজেও এমনকি এ সেট সবাই হলো বি সেটের উপসেট। তাহলে এখন চলো একটু সংজ্ঞা আকারে আমরা বোঝার চেষ্টা করি। আলোচনায় সংশ্লিষ্ট অর্থাৎ আমরা যতগুলো সেট নিয়ে চিন্তা ভাবনা করতেছি বা আলোচনা করতেছি, এমন সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে আমরা কি বলতে পারি? ওই যে নির্দিষ্ট সেটটা, সেই নির্দিষ্ট সেটটাকে তার যে উপসেটগুলো আছে তার সাপেক্ষে সার্বিক সেট বলতে পারি। সোজা কথায় বলতে গেলে একটা আলোচনা বা যে কোনো একটা অঙ্কের পার্সপেক্টিভে সবচাইতে বড় সেটটা হচ্ছে সার্বিক সেট। এখন সার্বিক সেটের ইংরেজি নাম ছিল ইউনিভার্সাল সেট। এই থেকেই আমরা সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা সংজ্ঞায়িত করব, কারণ সব জায়গায় আমাদের সব সময় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট এত বড় বড় দুইটা শব্দ লেখা সম্ভব হবে না। সুতরাং আমরা ইউনিভার্সাল সেটের প্রথম অক্ষর ইউ দ্বারাই সার্বিক সেটকে সবসময় চিনার চেষ্টা করব পরবর্তীতে। সার্বিক সেটের পরবর্তী কনসেপ্ট হিসেবে আমাদের সামনে আসছে পূরক সেট। পূরক সেট কি একটু বোঝার আগে চলো আমরা একটু ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় আমরা একটা কোণের সংজ্ঞা পড়তাম, হয়তোবা তোমরা সবাই মনে করতে পারবে যে পূরক কোণ। পূরক কোণ কাকে বলতো? যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হতো বা সমকোণ হতো, সেটাকে আমরা কি বলতাম? পূরক কোণ। এখন খেয়াল করো, পূরক কোণের ক্ষেত্রে আসলে কি হচ্ছে, যেমন 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে হচ্ছে যে 30 ডিগ্রি কোণকে 60 ডিগ্রি কোণটি 90 ডিগ্রিতে পূর্ণ হতে সহায়তা করতেছে বা বড় একটা কাঙ্ক্ষিত স্টেশনের কাছে পৌঁছাতে সহায়তা করছে। ঠিক তেমনি যে কোনো একটা সেট ছোট থাকতে পারে, যে কোনো একটা সেট ছোট থাকতে পারে। এখন ওই সেটটাকে এরকম যে বিভিন্ন ছোট সেট, এই সেটগুলোকে যদি কোনো বড় সেটের মতো হতে যে উপাদানগুলো সাহায্য করতে পারে, সেগুলোকেই আমরা বলতে পারি পূরক সেট। যেমন চলো একটু উদাহরণ দিয়ে বোঝা যাক। এ = এখানে আমাদের উদাহরণ হিসেবে আছে 2, 4, 6, 7 এবং এইখানের আলোচনার সার্বিক সেট হচ্ছে ইউ = 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই এ সেটকে ইউ পর্যন্ত পৌঁছাতে যে উপাদানগুলো সাহায্য করতে পারে সেগুলো কি কি? 1, তারপরে এখান থেকে আমরা বলতে পারি আরও থাকতে পারে 3 এবং 5। অর্থাৎ এই 1, 3 এবং 5 এই তিনটি উপাদান যদি থাকতো, তাহলে এ সেট হয়তোবা পরিপূর্ণ হয়ে ইউ এর মতো হতে পারত। এই যে পরিপূর্ণ হতে সহায়তা করার বিষয়টাই, এটাকেই আমরা বলতে পারি পূরক সেট। এখন খেয়াল করো, আমরা তাহলে পূরক সেটের স্বাভাবিক কনসেপ্টটুকু বুঝলাম। এখন আমরা কিভাবে তাহলে পূরক সেট বের করতে পারি? পূরক সেট বের করার উদাহরণ একদম সহজ, একটু খেয়াল করেই দেখতে পারবে। এর পূরক কারা ছিল? ইউ এর মধ্যে আসলে এর যে উপাদানগুলো নাই সেগুলো ছিল, অর্থাৎ বাকি জিনিসগুলোই তো একে সহায়তা করতে পারে ইউর মতো পরিপূর্ণ হতে। অর্থাৎ আমরা যদি সার্বিক সেট থেকে যে কোনো একটা সেটকে বাদ দেই বা সেটের অন্তরের কনসেপ্টটা প্রয়োগ করি, তাহলেই আমরা যে কোনো একটা সেটের পূরক সেট পেয়ে যেতে পারি। যেমন এবার চলো আমরা উদাহরণ 7টা করে ফেলি। উদাহরণ 7-এর মধ্যে আমাদের আছে ইউ একটি সার্বিক সেট যার উপাদান হচ্ছে 1 থেকে 7।
এ একটি সাধারণ সেট যার উপাদান হচ্ছে 2, 4, 6 এবং 7, আর বি একটি সাধারণ সেট যার উপাদান হিসেবে আছে 1, 3 এবং 5। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো সেটের পূরক সেট নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, ওই সেটটাকে তার সার্বিক সেট থেকে বিয়োগ করতে হবে। যেমন আমরা যখন এ পূরক করতে যাব তখন আমরা ইউ থেকে এ বিয়োগ দিব বা ইউ থেকে এ বাদ দিব, বা সোজা কথায় ইউ আর এ এর মধ্যে সেটের অন্তরের কনসেপ্টটা প্রয়োগ করব। ইউ এর উপাদান হিসেবে যা ছিল তা আমরা এখানে লিখে দিব এবং এ এর উপাদান হিসেবে যা আছে তা লিখে দিব। স্বাভাবিক সেটের অন্তরের নিয়ম অনুযায়ী উভয়ের মধ্য থেকে যতগুলো কমন উপাদান আছে তারা সবাই বাদ পড়বে এবং প্রথম অংশে যে বাড়তি উপাদানগুলো আছে সেগুলো টিকে থাকবে। যেমন উভয় পক্ষে 2 আছে, সুতরাং 2 বাদ। উভয় পক্ষে 4 আছে, সুতরাং 4 বাদ। উভয় অংশের মাঝে 6 আছে, সুতরাং 6 বাদ, এবং উভয় অংশের মাঝে 7 আছে, সুতরাং 7ও বাদ। তাহলে বাড়তি থাকলো কে? কেবলমাত্র 1, 3 এবং 5। সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ পূরকের মান হচ্ছে 1, 3 এবং 5। পরবর্তী অংশে আমরা বিপূরক নির্ণয়ের জন্য ঠিক একইভাবে ইউ বা সার্বিক সেট থেকে বি সেটকে বাদ দিব বা বিয়োগ করব। এজন্য আমরা প্রথমেই ইউ সেটের মানটি বসিয়ে নিব এবং বি সেটের মানটি বসিয়ে নেব। এখন স্বাভাবিক বিয়োগের বা বাদের নিয়ম অনুযায়ী উভয় অংশের মাঝে যতগুলো কমন উপাদান আছে তারা সকলে বাদ পড়বে। যেমন উভয় অংশে 1 আছে, 1 বাদ। উভয় অংশে 3 আছে, 3 বাদ। উভয় অংশে 5 আছে, 5 বাদ। তাহলে এখানে বাড়তি থাকছে 2, 4, 6 এবং 7। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত বিপূরকের অ্যান্সার হচ্ছে 2, 4, 6 এবং 7। তাহলে আমরা কিন্তু এখানে কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেছি, এ পূরক এবং বিপূরকের মান। আর এটাই ছিল এই অঙ্কের কাঙ্ক্ষিত উত্তর। এখন আমাদের আরও একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে পূরক সেটের ইংরেজি যেহেতু কমপ্লিমেন্ট অফ এ সেট, সুতরাং আমাদের যে কোনো একটা সেটকে পূরক সেট হিসেবে প্রকাশের জন্য আমরা তার উপরে যদি সি চিহ্ন দিয়ে দেই তার মানে হচ্ছে ওই সেটটার কমপ্লিমেন্টারি বা ওই সেটের পূরক সেট। এবার চলো আমরা একটু ভেনচিত্রে বুঝে নেই যে পূরক সেটটা কীরকম হতে পারে। একটা জিনিস খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে ইউ বা সার্বিক সেট হচ্ছে সকল সেটের সবচাইতে বড় সেট, অর্থাৎ আলোচনায় যতগুলো সেট থাকবে তার মধ্যে সার্বিক সেট হচ্ছে সবচাইতে বড়। আর আলোচনার যতগুলো সেট আছে তারা সবাই হবে সার্বিক সেটের উপসেট। সুতরাং আমরা যদি একটা এ সেটের সাপেক্ষে চিন্তা করি তখন আমরা বলতেই পারি ইউ হচ্ছে সবচাইতে বড় এবং তার মাঝে থাকা এ হচ্ছে তার ক্ষুদ্র একটা অংশ, আর বাকি অংশটুকুই পারে এ কে ইউ হতে সহায়তা করতে। সুতরাং বাকি এ বাদে ইউ এর মাঝে বাকি যতটুকু অংশ আছে সবাই হচ্ছে এ পূরক। পরবর্তী ধারণা হিসেবে আমাদের সামনে আসছে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। সোজা কথায় বলতে গেলে দুইটা সেটের সবগুলো উপাদান যদি একসাথে লেখা হয় তাহলেই আমরা দুইটা সেটের সংযোগ সেট পেয়ে যাই। চলো সাধারণভাবে একটু উদাহরণ দিয়ে বুঝে আসি, তারপরে আমরা সংজ্ঞা আকারে পড়ব। উদাহরণ 8 নম্বর অঙ্কটির দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি আমাদের একটি সেট দেওয়া আছে সি সমান সমান 3, 4, 5 এবং ডি সমান সমান 4, 6 এবং 8। এক্ষেত্রে আমাদের উভয় সেটের সংযোগ সেট নির্ণয় করতে হবে। সংযোগ সেটকে এই ইউটি দ্বারা প্রকাশ করা হয়, সোজা একটি ইউ, এর দ্বারা আমরা বুঝবো ইউনিয়ন অফ সেট বা সোজা কথায় সংযোগ সেট। প্রথমতই আমরা সি এর মানগুলো লিখে নিতে পারি, দ্বিতীয়ত আমরা ডি এর মানগুলো লিখে নিতে পারি। আমাদেরকে যেহেতু সি এবং ডি এর সংযোগ সেট নির্ণয়ের কথা বলা হয়েছে, সুতরাং আমরা সি এবং ডি এর সবগুলো উপাদান একসাথে লিখে দিলেই আমরা পেয়ে যাব এর সংযোগ সেট। যেমন 3 যে কোনো একটা সেটের মাঝে আছে, সুতরাং কাঙ্ক্ষিত অ্যান্সারে চলে যাবে। 4 দুটোটার মধ্যে আছে, যে কোনো একটা কাঙ্ক্ষিত অ্যান্সারে চলে যাবে। 5 যে কোনো একটার মাঝে আছে, কাঙ্ক্ষিত অ্যান্সারে সেটাও চলে যাবে। এবং 6 একটার মাঝে আছে, সেটাও কাঙ্ক্ষিত অ্যান্সারে চলে যাবে। এবং 8 সেটাও অ্যান্সারে চলে যাবে। এখন তোমাদের প্রশ্ন আসতেই পারে যে 4টা তো দুটোটা সেটের মাঝে ছিল, কেন আমরা 2টা 4 লিখলাম না? সেটের সমতা কনসেপ্টই তোমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছো। একটু স্মরণ করলে তোমরা বুঝতে পারবে যে সেটের মাঝে একই উপাদান বারবার থাকলে সেক্ষেত্রে সেটের মাঝে তেমন কোনো ভিন্নতা হয় না। সুতরাং একবার লেখাটাই শ্রেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণটির দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে দুইটা সেটের মাঝে যতগুলো উপাদান আছে সবগুলোকে যদি আমরা একসাথে করে ফেলতে পারি তাহলেই আমরা সংযোগ সেট পেয়ে যাচ্ছি। সোজা কথায় সংজ্ঞা আকারে বলতে গেলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট
বলা হয়। যেমন আমরা যদি এ আর বি দুইটি সেট চিন্তা করি, তাহলে এ আর বি সেটের সংযোগকে আমরা এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করব এবং পড়ার সময় আমরা এটাকে এ ইউনিয়ন বি হিসেবেই পড়ব, বা সোজা বাংলায় পড়তে গেলে আমরা বলতে পারি এ সংযোগ বি। এবং যদি আমরা একটা সেটের সংযোগ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এ অথবা এক্স এলিমেন্ট বি, অর্থাৎ এ বা বি যে কোনো একটার মাঝে থাকলেই কাঙ্ক্ষিত অ্যান্সারে আমাদের মানটাকে ইনপুট করতেই হবে। যেমন করে আমরা এই কিছুক্ষণ আগে দেখা উদাহরণ 8টির মাঝে 3 যে কোনো একটার মাঝে ছিল, তারপরও আমরা অ্যান্সারে 3কে নেওয়ার চেষ্টা করেছি। আবার 4 দুটার মাঝে ছিল, সেক্ষেত্রেও আমরা নেওয়ার চেষ্টা করেছি। আবার 6 শুধুমাত্র দ্বিতীয়টির মাঝে ছিল, আমরা সেই 6কেও নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ অথবা দ্বারা এখানে বোঝাচ্ছে যে কোনো একটার মাঝে উপস্থিত থাকলেই সেই উপাদানটি আমাদের অ্যান্সারেও উপস্থিত রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই কনসেপ্টের পরবর্তী কনসেপ্ট অর্থাৎ শেষ সেট নিয়ে আলোচনা করব। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না। এতে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে।